আজকের নাটক পিয়াস, রচনা শামসুজ্জামান, প্রযোজনা সিরাজুল মজিদ মামুন, নাট্যানুষ্ঠান পিয়াস। ওগো শুনছো? একটু ওঠো না। কি জ্বালাতন করছো? তোমার পায়ে পড়ি, দেখো না দরজার বাইরে কে যেন কাঁদছে। এই, ও বাতাসের শব্দ? না না, বাতাস নয়, ঠিক ঠিক আমার জামিলের গলার স্বর। কি বক বক করছো? ঘুমোতে দাও। একটু দেখো না, কে যেন কাঁদছে, দেখো না। দেখো, তোমার ন্যাকামি আর ভালো লাগে না। রোজ রাতে হয় তোমার জামিল কাঁদবে, নয় জামিলের বাপ স্বপ্নে এসে তোমাকে এক কথা বলে যাবে। তাদের কথা যদি ভুলতে না পারো। ওগো, আমি চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ভুলতে পারছো না, না? তোমার মতো কি সবাই অত সহজে সব কিছু ভুলতে পারে? তার মানে? আমাদের বিয়ের 7 মাস আগে সব কথা কি তুমি ভুলে যাওনি? কত আশা, কত স্বপ্ন। আমার কথা আমি অক্ষরে অক্ষরে রেখেছি, তুমি বরং। তা রেখেছ, তোমার স্ত্রীর গৌরব দিয়েছ, আমাকে তোমার বিলাসিতার শরীক করেছ, কিন্তু তোমার মনটা তোমাকে উপড়ে দিতে হবে নাকি? তাই কি বললাম? আমার সঙ্গে যে একটুখানি ভালো করে কথা বলবে, তাও তো। বলবো কেমন করে? সারা দিন রাত অমন প্যানপ্যানানি আর ছেলের কথা। বিশ্বাস করো, আমি মনের সঙ্গে অহরহ যুদ্ধ করছি, বিগত দিনের স্মৃতিকে উপড়ে ফেলতে আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সব ভুললেও জামিলের কথা আমি ভুলতে পারি না। ছেলে তো তোমার মন জুড়ে বসে আছেই, ছেলের বাপটি যে তোমার হৃদয় থেকে বিদায় নিয়েছে তাও তো মনে হয় না। তুমি এত নিষ্ঠুর? নিষ্ঠুর আমি? না, তোমার জন্য আমি জীবনের সব কিছু বিসর্জন দিয়ে এলাম, তবু তুমি খুশি হলে না। আমি আজ সেই কথাই ভাবছি। স্বামী সন্তান ছেড়ে যে নারী নতুন সংসার গড়ে, তার ত্যাগ কতটুকু আর নিষ্ঠুরতাই বা কতখানি। আজ আমায় বলছো নিষ্ঠুর, কিন্তু কেন আমি সব ফেলে চলে এলাম সে কৈফিয়ত দেব আমি, না তুমি। হ্যাঁ, কৈফিয়ত আমাকেও দিতে হবে বই কি। প্রতিদিন আমাকে জবাবদিহি করতে হচ্ছে আমার আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সমাজের কাছে। তাদেরকে কি করে বোঝাবো আমি এক মেয়েকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তাকে ভালোবেসেছিলাম, কিন্তু তাই বলে তাকে তার সংসার থেকে ছিনিয়ে আনতে চাইনি। ভালোবাসা যদি অন্যায় হয় তবে আমি অপরাধ করেছি, কিন্তু প্রেমের বন্যায় সংসার অনভিজ্ঞ এক যুবক যদি ভেসে যায়, তার দায়িত্ব কি শুধু তাকেই বইতে হবে? ও, বুঝতে পেরেছি, তোমার মনে ছিল শুধু জঘন্য কামনা, ভালোবাসা নয়। তাই তাই আজ সব কিছুর জন্য আমাকেই দোষী করতে চাইছো। দোষ তোমারও আছে বই কি, তার জন্য তোমাকেও কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কেন তুমি আমাকে প্রলুব্ধ করেছো, প্রশ্রয় দিয়েছো? তোমার নির্দোষ স্বামী, নিষ্পাপ সন্তান ফেলে কেন তুমি চলে এলে? কেন? কেন চলে এলাম? নিরাপদ আশ্রয়, নিশ্চিত শান্তির নীড় ছেড়ে কেন এ আগুনে ঝাঁপ দিলাম? শুনবে, শুনবে সে কথা? আমি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। কে? ও, হাসনা। হ্যাঁ ভাইয়া, এখন কেমন আছো? অনেক ভালো। মাথার ব্যথাটা কাহিল করে ফেলেছিল, তাই বুঝি অনেকক্ষণ থেকে মাথা টিপে দিচ্ছিস? এই তো কিছুক্ষণ। অসুখের খবরটাও কি আমাকে পাঠাতে পারোনি ভাইয়া? ইচ্ছে করেই পাঠাইনি। কেন? তুই এসে অনর্থ করবি, ছোঁয়াছুঁই রোগ কিনা কে জানে। যা, হাতটা ধুয়ে ফেল। থাক, অত ভাবতে হবে না। কি অসুখ তাও ধরা পড়েনি?
মোহাম্মদ আলী কীরকম ডাক্তার তুই তো জানিস, বেচারা চেষ্টা ত্রুটি করছে না। নানা রঙের মিক্সচার খাওয়াচ্ছে, ইঞ্জেকশনও দিয়েছে কয়েকটা, কিন্তু সঠিক কিছু ধরতে পেরেছে বলে মনে হয় না। সদর থেকে ভালো ডাক্তার আনাও না কেন? শুনলাম আমার বন্ধু হায়দার নাকি নতুন জেল ডাক্তার হয়ে এসছে। ভাবছি একটা খবর পাঠাবো। হ্যাঁ, তাই পাঠাও। তুমি এখন একটু চুপ করে থাকো, আমি বরং মাথাটা টিপে দিই। হাসনা, কি ভাইয়া? শেলফের ওপর থেকে একটা বই আন্না রে। বই? হ্যাঁ, কবিতার বই, সঞ্চিতা কিংবা সঞ্চয়িতা। কি এনেছিস? সঞ্চিতা। হ্যাঁ, বেশ, এবার একটু আবৃত্তি করে শোনাতো বোন। কোনটা? দারিদ্রটাই না হয় পড়। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। উদ্যত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরোধার, বিনামোর সাপে তব হলো তরবার। ভাইয়া, কি রে, থামলি কেন? মনে হয় দারিদ্র সম্পর্কে তুমি খুব সচেতন হয়ে পড়েছ। না রে, দারিদ্রকে পরোয়া করি না বলেই তো বিদ্রোহী কবির দারিদ্র কবিতা তোকে পড়তে বললাম। ভাবি আসছেন বোধহয়। আসুন ভাবি, কেমন আছেন? যাকে দেখতে এসেছো তারই ভালো মন্দের খোঁজ নাও। চলাফেরা যখন করছি ভালোই আছি। আপনি আমার উপর রেগে আছেন ভাবি? আমার ভাই রাগবারই কি অধিকার আছে, আর খুশি হবারই কি কারণ আছে? তা বোনের আগমনে ভাইয়ের অবস্থা খুব যে হঠাৎ ভালো দেখছি। হ্যাঁ, সত্যি এখন অনেকটা ভালো লাগছে। আমি থাকলে অসুখ আবার বেড়ে যাবে। তোমরা ভাই বোনে গল্প করো, আমার কথাটা না হয় পরেই বলবো। আমাকে দেখে ভাবি বোধহয় চটে গেছেন। ওটাই এখন ওর স্বভাব। আমি আজ যাই ভাইয়া। আর একটু বস, এরপর এরপর বরং সহজে আর আসিস নে। তুমিও আমাকে সহ্য করতে পারো না? তোর অনাদর আমি একেবারেই সহ্য করতে পারি না রে। আমার আবার আদর অনাদর, আত্মীয় স্বজন কেউ তো নই। তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তাই না? কিন্তু তুই যদি আমার আত্মীয় না হোস, তবে আত্মীয় বলবো কাকে? হাসনা। কি ভাইয়া? আমি বোধহয় অন্যায় করেছি। অন্যায়? হ্যাঁ রে, মানে মানে তোর ভাবির প্রতি অবিচার করেছি। কেন? কনভেন্টের ছাত্রী, ধনী বাপের একমাত্র মেয়ে, পল্লীগ্রামে দারিদ্র্যের মধ্যে বাস করতে পারবে না আমি জানতাম। ওকে বলেছিলাম দারিদ্র্যের সঙ্গে আমার সম্পর্ক, দারিদ্র্যের বিরুদ্ধে আমার সংগ্রাম, কিন্তু তুমি কি বলছো ভাইয়া? আমি ওকে ফাঁকি দিইনি বোন, ওর জেদেই আমি ওকে গ্রহণ করেছি। তোমার জন্য যে কোনো মেয়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। কিন্তু ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? বল। ডিগ্রি তো নিয়েছো এক গাদা, MA BL BT, একটা ভালো চাকরি জোগাড় করতে পারলে না? আমার অবস্থা দেখে তোর করুণা হচ্ছে, তাই না? ছি, অমন কথা বলো না ভাইয়া। তোমাকে করুণা করব আমি? তবে রাগ হচ্ছে খুব। স্কুল মাস্টারি করে এই যে নিজেকে নিঃশেষ করে দিচ্ছ, তার মূল্য কে বুঝবে? তুই তো জানিস আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আজীবন তিনি শিক্ষকতা করে গেছেন। অভাব অনটন তাকে কোনো দিন বিচলিত করতে পারেনি। মা অনুযোগ করতেন, পাড়া প্রতিবেশীরা করুণা করত, বাবা কোনোদিন ভ্রুক্ষেপও করেননি। শিক্ষাদানে যে কি আনন্দ তিনি পেতেন, তাঁর রক্ত আমার দেহে, তাঁর চিন্তাধারা আমার মনে। ধর্তবন, আমি একটু বসি। না না না, তুমি শুয়ে থাকো, আর কথা বলবো না ভাইয়া। জানিস, তোরা যাকে ভালো চাকরি বলিস, তেমন চাকরি আমিও পেয়েছিলাম, কিন্তু কিন্তু কিছুতে আমি মনকে মানাতে পারলাম না। দেখো ভাইয়া, তুমি চুপ না করলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। আর একটু বলতে দে। অনেক দিন আমি কথা বলতে না পেরে আমার মনটা হাঁপিয়ে উঠছে। কিন্তু তুমি উত্তেজিত হয়ে পড়ছো যে। তোর পাগলি, উত্তেজনার কি আছে? রঙিন তরঙ্গহীন বৈচিত্র্যহীন স্কুল মাস্টারের জীবনে উত্তেজনার অবসরটা কোথায় বল? তোমার বেলায় তা খাটে না। তোমার শিক্ষা, তোমার ত্যাগ, তোমার সংগ্রাম তোমার জীবনকে মহান করে তুলছে ভাইয়া। তুইও খেপলি দেখছি। আগেই বলেছিলাম না আমার রোগটা সংক্রামক হতে পারে। না ভাইয়া, ঠাট্টা নয়। তোমার ত্যাগের মহত্ব আমি বুঝি। তোমার বাবা প্রাইমারি স্কুল করেছিলেন, তুমি তাকে হাই স্কুল করে নিজে তার ভার নিয়েছো। তোমার ছেলের হাতেই হয়তো এ গ্রামে কলেজ গড়ে উঠবে। তোমার বকবকানি কি সারাদিনই চলবে?
বোনটি চলে গেলে তো মাথা চেপে ধরে চিৎকার শুরু করবে, তখন কে সামলাবে শুনি? হাসনা, তুই এক্ষুনি চলে যা। ভাইয়া, ভাবি। আর একটা কথা না, যা যা বলছি। লোকের ভালো করতে গেলেও মন্দ হয়। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। ও, আমাকে দেখলেই জ্বর আসে। বোনকে নিয়ে তো খুব হৈহুল্লোড় হচ্ছিল। প্লিজ আর চেঁচিও না নার্গিস। আমি চেঁচাতে আসিনি। অসুখ হয়ে তোমার তো খুব সুখ হয়েছে। সংসার চলে কি করে? আমি না হয় উপোস দিলাম, কিন্তু ছেলেটা নাকি তার প্রতিও তোমার দায়িত্ব শেষ হয়েছে? ইয়ে, না দেখো, এই কাউকে দিয়ে অ্যাকাউন্টেন্ট সাহেবকে একটু খবর দাও না, যদি কিছু কালেকশন হয়ে থাকে। হ্যাঁ, তোমার স্কুলের অ্যাকাউন্টেন্টকে দিনের মধ্যে 3 বার করে খবর দিই, আর তিনি সে 1 টাকা 2 টাকা করে ভিক্ষে দিয়ে যান। ইজ্জত আর রইল না। আব্বা, ও আব্বা, তুমি অমন করছো কেন আব্বা? জামিল, বাপ আমার। আব্বা, তোমার মাথা টিপে দেবো? না না না, আমাকে ছুঁস না, তোর অসুখ করবে। তুই ওখানে যা, যা বাপ, যা খেলা করবে, যা। আমি যাব না। যাও শোনা আমার, দেখো তো তোমার আম্মা কি করছে। যা বাপ। আম্মা মিনাদের বাড়ি গেছে, আমি যেতে চাইলাম, আমাকে মারলো। হাসনা। আব্বা, ফুপি এসেছে। আয় হাসনা। জামিল, আমার কাছে আয়। এ কি অবস্থা হয়েছে ভাইয়া? জ্বরটা আবার চেপে এসছে রে, মাথার যন্ত্রণা। তুমি চুপ করে থাকো, আমি মাথা টিপে দিচ্ছি। যাবার আগে সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে যাস। আচ্ছা আচ্ছা, তোমাকে অত ভাবতে হবে না। ভাইয়া। জামিল, তুই খেলতে যা বাবা, আমি একটু পরে আসছি। দেখিস গোলমাল করিস না যেন, তোর আব্বা ঘুমিয়েছেন। আচ্ছা। ফুপি একজন ডাক্তার। মোহাম্মদ আলী ডাক্তার? না, আরেকজন। ডাক্তার তুই বুঝলি কি করে? কোটের পকেটে নল রয়েছে যে। ও আচ্ছা, চল আমি দেখি। আসুন ডাক্তার সাহেব। আপনি মতিন ভাইয়ার কে হন তা তো বললেন না? আমি ওনার বোন হই। মতিন ভাই কতক্ষণ হলো ঘুমিয়েছেন? এই তো সবেমাত্র ঘুমোলেন। এখন জাগানো কি ঠিক হবে? না না, দরকার নেই। আপনি বরং মিসেস মতিনকে খবর দিন, আমি বসছি। আচ্ছা। এই যে ভাবি, চিনতে পারছেন না তো? এর আগে তো কোনোদিন দেখেননি। আমি হায়দার, মতিন ভাইয়ার অতি স্নেহের পাত্র ছিলাম এককালে। বসুন, আপনার কথা অনেক শুনেছি। কতকাল মতিন ভাইয়ার সঙ্গে দেখা নেই, এমন অবস্থায় যে দেখা হবে ভাবিনি। ও তো ঘুমুচ্ছে, ততক্ষণে একটু চা। না না না, এখন আর চা খাবো না ভাবি। বলুন। ও ঘরে চলুন, চা খেতে খেতে না হয় রোগীর ফিরিস্তিটা শুনবেন। আচ্ছা চলুন। আচ্ছা ভাবি। থামলেন কেন, বলুন। না, আমারই বোধহয় ভুল। কিসের ভুল বলুন না। আপনার মুখটা খুব পরিচিত মনে হচ্ছে, হয়তোবা আপনার মতো অন্য কাউকে দেখে থাকবো। আমাকেই যে দেখেননি তাই বা বলেন কি করে? আচ্ছা ভাবি, আপনি কি ঢাকায় পড়তেন? আগে তো ঢাকায় ছিলাম, বন্দি জীবনের পর থেকে না গ্রামে আছি। সত্যি বলেছেন, গাঁয়ে থাকা আর জেলখানায় থাকা একই কথা। তাই তো ভেবে অবাক হচ্ছি, একদিনের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, নৃত্যগীত পটিয়সী, বিশ্ববিদ্যালয়ের সেরা মেয়ে নার্গিস আহমেদ গাঁয়ে বাস করছেন কি করে? আপনি আমার এত কথা জানলেন কি করে? স্টেজ আর ব্যাডমিন্টন কোর্ট 2 জায়গাতে আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে। তাই তো ভাবছিলাম, এত পরিচিত মুখ এখানে এলো কি করে। আপনাকেও তো তাহলে দেখেছি। কোথায় থাকতেন বলুন তো? আমি ছিলাম সেন্ট্রাল মেডিকেল হোস্টেলে। ও, ব্যাডমিন্টন লিগে আপনার বিরুদ্ধে খেলেছি একবার। তাই নাকি? কে জিতেছিল বলুন তো? আপনার সঙ্গে পারে কে? হেরে গিয়ে যা রাগ হয়েছিল না। কেন? হারলাম তো হারলাম, তাও আবার একজন মেয়ের কাছে। জানেন, বন্ধুদের নিয়ে কত জল্পনা কল্পনা করেছি কিভাবে আপনাকে জব্দ করা যায়। বেশ মজা তো। তাতেও নিশ্চয়ই সফলকাম হতে পারেননি। জানেন তো, অভাগা যেদিকে চায়। সে কথা থাক, এবারে বলুন, মতিন ভাইকে পাকড়াও করলেন কি করে? আর এই পল্লীতে এবার স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন কবে? আপনার বন্ধুকে পাকড়াও করেছি মানে? ইউনিভার্সিটি লাইফে মতিন ভাই ছিলেন মধ্যাকাশের সূর্য,
মেয়েরা তার পেছনে ঘুরতো গ্রহ উপগ্রহের মতো। তাদের মাঝখান থেকে ছিনিয়ে না নিলে তাকে পাওয়া যেত নাকি? বন্ধুর প্রতি দেখে আপনার খুব ভক্তি। ভুল বুঝবেন না, ভক্তি নয় ভাবি, বিদ্বেষ। মতিন ভাইয়ার প্রভাবে আমাদের অবস্থা ছিল দিনের আলোয় নিষ্প্রভ তারার মতো। মেয়েরা আমাদের কেয়ারই করতো না। বলেন কি? আপনি হাসছেন ভাবি? বলতে আমার বুক ফেটে যাচ্ছে। ওর জন্য মনোমতো কোনো মেয়েকে আমার দিকে ফেরাতেই পারলাম না, তাই না এমন দুঃসহ নিঃসঙ্গ জীবন। না, এখানে আর চিকিৎসা হতে পারে না মতিন ভাই। তবে কি বলতে চাও গায়ের লোকেরা বিনা চিকিৎসায় মরবে? গায়ের লোকদের কথা জানি না, আমি শুধু আপনার কথাই ভাবছি। তুমি বড্ড বেশি ভাবছো ডাক্তার। প্রেসক্রিপশন লিখে দাও, সেই মতো চিকিৎসা হবে। ভেবো না ভাই, আমি এত সহজে মরবো না। কিন্তু ব্লাড স্টুল এক্সামিন করা দরকার। আমার ওখানে কদিন থেকে গেলে অসুবিধাটা কি? আমি একা মানুষ, থাকার জায়গার কোনো অভাব হবে না। আপনি কি বলেন ভাবি? আমি আর কি বলবো ভাই, আমার মতামতের কি কোনো দাম আছে? আপনারা এমন করলে কি করে চলে? কষ্ট অবশ্য হবে, তার জন্য চিকিৎসার ব্যাঘাত হওয়া উচিত হবে না। কষ্টের কথা নয় ভাই, এখানে থাকলে তবু স্কুলের খোঁজ খবরটা রাখতে পারি। শহরে গেলে তো আর কোনো খবরই পাবো না। না, আপনার ঘাড়ে দেখছি বাঁশবনের ভূত চেপেছে। ভাবি, আপনি যদি শক্ত না হন। শক্ত হব আমি? ওর বোনকে বরং পাঠিয়ে দিই, সে যদি রাজি করাতে পারে। ওর বোন? ও, সে মেয়েটি? মারপেটের না হলেও সে সত্যি আমার বোন। আর দরকার হলে তার পরামর্শ নিলে কোনো লোকসান হবে না। আমি গেলে যদি অসুবিধা হয় তবে তোমার বোনকেই নিয়ে যাও, আমি বরং বাড়ি পাহারা দিই। কি বলছো আবল তাবল? হায়দার, তুমি রেস্ট নাও, চাটা খাও, আমি একটু ভেবে দেখি। আসুন ডাক্তার সাহেব, বোনের সঙ্গে পরামর্শ না করেও কিছু করবে না। পসিবল। আপনি উত্তেজিত হবেন না মতিন ভাই, খোঁচা দিয়ে কথা বলা মেয়েদের স্বভাব। আমি তোমার সঙ্গে যাবো পুপি, আমি তোমার সঙ্গে যাবো। আজ সন্ধ্যে হয়ে গেছে, অন্যদিন যাস কেমন? তাহলে তুমি থাকো। দূর পাগল ছেলে, আমি থাকবো কি করে? তাহলে আমি যাবই। তোর আব্বার অসুখ, কান্নাকাটি করিস নে বাবা। না আমি যাবই তো। কি হয়েছে? অত হুলস্থুল লাগিয়েছিস কেন? আপনার পুপির সঙ্গে আমি যাব। কোথায় যাবি তুই? আমি যাবই তো। চুপ কর বদমাস ছেলে, তা যাওয়া বের করছি আমি। আব্বা, আব্বা কি জোর মারে আব্বা, আব্বা। কি হলো ভাবি? কি হলো? এরা এরা আমায় জ্বালিয়ে পুড়িয়ে মারলো। জামিল, জামিল, হাসনা, হাসনা, জামিলকে আমার কাছে নিয়ে আয়, শিগগির নিয়ে আয়। আমি অসুস্থ হতে পারি, আমি দুর্বল হতে পারি, কিন্তু আমি এখনো মরিনি। এ তোমার ভারী অন্যায় ভাবে। কিসের অন্যায়? তুমি আমার মেহমান, কোথায় আমি তোমার আদর যত্ন করব তা না তুমি আমার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছ। মজিদ গেল কোথায়? তাই বলো, তোমার মজিদের মতো সেবাকে আমি করতে পারি? কি যে বলো, তোমার হাতের রান্না যে অমৃত, আর তোমার সেবা, আমি কি তার যোগ্য? রোগীর সেবা যত্নের পরে তুমি ক্লান্ত হয়ে পড়ো, তাই বলছিলাম। পুরুষের সেবা করে মেয়েদের যে কি আনন্দ বুঝবে কি করে? কিন্তু তোমাকে কাজ করতে দেখলে ভারী অবাক লাগে। মেয়েদের বাইরেটা দেখেই তোমরা অবাক হও, ভেতরের দিকে তাকাবে কখন? এ কি, তুমি যে কিছুই খেলে না? এখনই আবার বেরোতে হবে। এই তো সবে ফিরলে, এত রাতে আবার বাইরে? একটা আর্জেন্ট কল আছে, ফিরতে দেরি হবে, তাই তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। মতিন ভাই জামিল শুয়ে পড়েছে না? হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করব? কি? আমাদের জন্য তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না? তুমি কি বলছো ভাবি? আজকাল যেন তুমি ঘরে ফিরতেই চাও না। কি কথা বলছো না যে? তুমি ঠিকই বলেছ, আমি আমি পালিয়ে বেড়াচ্ছি। পালিয়ে বেড়াচ্ছ? কার কাছ থেকে? নিজের কাছ থেকে। আমার মধ্যে যেন একটা অপরাধী মন মাথা চাড়া দিয়ে উঠতে চায়। ভয় পেয়ে আমি আমি পালিয়ে বেড়াই। তোমার ভয় পাবার কি আছে? আমাকে খুলে বলো সব কথা। কেন যেন আমি ভুলে যাই বর্তমানকে। ছাত্র জীবনের মধুর দিনগুলো ফিরে ফিরে আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যাই ভাবি। হায়দার শোনো। না ভাবি, এখন নয়। হায়দার শোনো, হায়দার।
হায়দার, কে? ও ভাবি, আরো ক ঘন্টা বাইরে কাটিয়ে একদম সকালে ফিরলেই পারতে। তা পারতাম, কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? কিছুতেই ঘুম এলো না, আর আর তোমার কথাটা না শুনতে পেরে কিছুতেই শান্তি পাচ্ছি না। মতিন ভাই জেগে উঠলে কি ভাববেন? একবার ঘুমলে তার ঘুম আর ভাঙে না। অত কি ভাবছো? না, কিছু না, চলো বসি। আজকের এই রাত যদি আসতো 5 বছর আগে। আমি বেশ বুড়ো হয়ে গেছি না? মনের দিক থেকে হয়েছে কিনা জানি না, তবে বাইরে আরো সুন্দর হয়েছে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? বলো। মনে হয় জীবনে তুমি ঠিক সুখী হতে পারোনি। পৃথিবীতে এমন একটা মানুষ দেখেছো যে সত্যিকারের সুখী? আর সব দিক দিয়ে সুখী হওয়া হয়তো অসম্ভব। আমি বলছিলাম তোমাদের দাম্পত্য জীবনের কথা। মতিন ভাইয়ের মতো ছেলেকে নিয়েও যদি... তোমার মতিন ভাই সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে, আমার মতো সাধারণ মেয়ের... কে বলে তুমি সাধারণ? গ্রামে এসে যদি লুকিয়ে না থাকতে, দেখতে তোমার রূপগুণের মর্যাদা দেওয়ার লোকের অভাব নেই। করো তো ডাক্তারি, অত চাটু বাক্য শিখলে কোথায়? না না, চাটু বাক্য নয়। তুমি তো জানো না তোমার রূপের আগুনে কতজন দগ্ধ হয়েছে। তুমিও কি তাদের দলে? সে কথা বলে আজ আর লাভ কি? কোনো লাভই কি নেই ভাবি। সংসারে নিক্তিতে যাকে লাভ বলো, তাই কি চরম লাভ? লাভ ক্ষতি বুঝি না, শুধু বুঝি চাওয়া পাওয়ার হিসেব যেন কিছুতেই মিলছে না। আমি যাই ভাবি। হায়দার, তুমি হয়তো আমার নির্লজ্জ ভাববে, কিন্তু কিন্তু তুমি তো জানো না কি জ্বালায় আমার সারা অন্তর ঝুলছে। মরুর বুকে আকণ্ঠ পিয়াস নিয়ে শুধু চলেছি একটু ভালোবাসার উত্তাপের আশায়। অসহায় শিশুর মতো চিৎকার করে কত কাঁদতে চেয়েছি, কিন্তু আমি থাকতে পারছি না। আমাকে ক্ষমা করো। যেও না, যেও না, শোনো, শুনে যাও। আর কটা দিন থেকে গেলে ভালো হতো না মতিন ভাই? তোমায় আর কত কষ্ট দেবো ভাই, তুমি যথেষ্ট করেছো। তাছাড়া এখন সুস্থ হয়েছি, বসে থাকতে আর ভালো লাগছে না। আপনার রেস্টের দরকার। গিয়ে যেন ছেলে ঠেকানো শুরু করবেন না। না না, স্কুলে যেতে আমার সময় লাগবে। আমি যাই, ভাবিকে পাঠিয়ে দিই। তোমার জন্য ওরা অপেক্ষা করছে। আমি গেলেই তুমি বাঁচো, তাই না? তুমি জানো এই কথা সত্য নয়। কেন যাওয়ার সময় আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? একটা কথা রাখবে? বলো। 2-4 দিনের মধ্যে একবার আসবে আমাদের ওখানে। কি? চেষ্টা করব। চেষ্টা নয়, কথা দাও। বেশ, কথা দিলাম। আব্বা দেখো দেখো। কি হলো রে? দেখো না গাড়ির সামনে কে। হ্যাঁ, তাই তো রে, তোর চাচা এসছে। ছোট চাচা। জামিল, এসেছিস? আয় আমার কোলে আয় কাকু, পড়ে যাবি। ভাইয়া, হে কি অবস্থা তোমার? তুই কবে এলি? কাল এসেছি। নামুন ভাবি। ভাইয়া ভাইয়া, তুমি আমাকে ধরে নামো। এত দুর্বল হয়ে পড়েছো তুমি। না জানি কি সাংঘাতিক অসুখ করেছিল তোমার। আমাকে জানোনি কেন ভাইয়া? তোর পরীক্ষা কাছে, তাই বলে অসুখ বিসুখ করে খবর দেবে না? আমার উপর ভর দিয়ে চলো, এসো। পরীক্ষা দিবি না কেন? তেমন পড়াশোনা হয়নি ভাইয়া। তাছাড়া তোমার শরীর এখনো দুর্বল। আমি থাকলে হয়তো স্কুলে দেখাশোনাটা... থাক, তোমাকে আর মাতব্বরি করতে হবে না। MA পাস করে নাও, তারপর যা খুশি করো। ফি দিতে হবে কবে? এই মাসের মধ্যেই। আসুন ভাবি। একটা কথা, থাক, তোমরা নিশ্চয়ই গুরুতর কিছু আলোচনা করছো, ডিস্টার্ব করতে চাই না। ভাবির মেজাজটা বোধ হয়... ফিসের জন্য কত টাকা লাগবে? মোট 150 মতো। তোর কাছে কত আছে? টিউশনি থেকে 50 মতো বাঁচাতে পেরেছি। ফিসের টাকা নেই তাই পরীক্ষা দিতে চাস না, না? কে চুপ করে রইলি যা? এই অবস্থায় তুমি কোত্থেকে টাকা দেবে ভাইয়া? আমি কি কিছুই বুঝি না? থাক, তোমাকে আর কিছু বুঝতে হবে না, আমি ব্যবস্থা করছি। তুই পরশুদিন চলে যা। তোমাকে এই অবস্থায় রেখে? তোর পরীক্ষা আগে, তারপর অন্য কথা। যা, এখন একটু ঘুরে আয়।
ওষুধটা খেয়েছিলে? তোমাকে আর ব্যস্ত হতে হবে না। একটা কথা একটা কথা তোমাকে বলতে চেয়েছিলাম। বললেই তো হয়। হাবিবের ফিসের টাকা কম পড়েছে, সেজন্য ও পরীক্ষা ড্রপ করতে চাইছে। আমি তার কি করব? আমার কাছে টাকার গাছও নেই, তোমার ধনও জমা নেই। একবার তোমার চালাকিতে পড়ে তোমার ভাইয়ের জন্য আমার হাতের বালা খাওয়াতে হয়েছে। নার্গিস, থাক, তুমি যাও, তোমায় ভাবতে হবে না। বেশ, যাচ্ছি। এ কি ভাইয়া, এখনো বিছানা? হাসনা, আয় বোন। ভর সন্ধে শুয়ে আছো কেন? কিছু ভালো লাগছে না রে। দেখি, আবার জ্বর এলো না তো? এত ঘামলে কি করে? বাহ, দুজনকে চমৎকার দেখাচ্ছে। নার্গিস, নার্গিস, কি বলছো তুমি? বলছি, ভাই বোনের যুগল মূর্তি বড় সুন্দর দেখাচ্ছে। ক্যামেরা থাকলে একটা ফটো নিতাম। তুমি এত নীচ, তোমার কথার কি মানে হয় ভেবে দেখেছো? আমি দেখেছি, ভেবেছি, তারপর বলেছি। এবার তোমরা ভাই বোনের চোখাচোখির মতো নিরালায় মুখোমুখি হয়ে বসে বসে ভাবো আমি চাই। হাসনা, তুই কাঁদছিস। নার্গিসের বিদ্রুপ হইতে পারি, কিন্তু তোর কান্না আমার কাছে অসহ্য। আমি আমি যাই ভাইয়া। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। মিথ্যাকে মেনে নিলে তুই নিজেই ছোট হবি নে, আমাকে অপমান করবি। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। আমার মনে হয় আমার জন্য, মানে তুমি আমাকে স্নেহ করো, ভাবির সঙ্গে তোমার সম্পর্কটা। না, তোরা দেখি সব ভাবুক হয়ে উঠলি। আমি দেশ ছেড়ে পালাবো না পাগল হবো বুঝতে পারছি না। তুমি একটু চুপ করো ভাইয়া। নার্গিস তো কানে নিল না। ভাবছিলাম তোর সঙ্গে কথাটা আলোচনা করে আর কিছু না হোক মনটা একটু হালকা করব। কি কথা ভাইয়া? থাক, আর্থিক সমস্যার কথা শুনে তুই আর কি করবি? না, তুমি বলো ভাইয়া। ফিসের টাকার জন্য হাবিব এসছে। কথাটা শুনে তোর ভাবি তেলে বেগুনে জ্বলে উঠলো। কত টাকা ভাইয়া? 100 হলেই চলবে, কিন্তু এখন পাই কোথায়? ভাইয়া, আমার একটা কথা রাখবে? কি? আগে বলো, রাখবে? না শুনে? না শুনে আমার একটা কথা তুমি রাখতে পারবে না? বেশ, বল। তুমি সুস্থ থাকলে কথা ছিল না, এই অবস্থায় টাকা জোগাড় করা তোমার পক্ষে অসুবিধা হবে। মানে আমি যদি। তুই দিবি টাকা? আমি টাকা কোথায় পাবো? সেবারে রচনা প্রতিযোগিতায় যে সোনার মেডেলটা পেয়েছিলাম, 4 আনা সোনা হবে, ওটা হলেই তো চলে যায়। তুই ভেবেছিস কি হাসনা, তোর প্রাইজের মেডেল বিক্রি করে হাবিব পরীক্ষা দেবে? যদি না নাও, ওটা আমি ফেলে দেবো। পাগলামি করিস না। না ভাইয়া, তোমাকে নিতেই হবে। কিন্তু হাবিব কি তোর এই ত্যাগের মর্যাদা দেবে? মর্যাদা, প্রতিদান, এসব কথা ছাড়ো তো। প্রতিদানের আশায় কি সংসারে সবাই দান করে? আমি যাই, মেডেলটা নিয়ে আসি। ব্যস্ত হচ্ছিস কেন? আমি এক্ষুনি আসছি। শোন, পাগলি কোথাকার। হাসনা, কি হাবিব ভাই? বাড়ি চলে নাকি? জমের বাড়ি। তোমারও মেজাজে ব্যারোমিটার দেখে একেবারে চড়ে আছে। কি ঘরণী কি তরুণী, মেয়ে মাত্রই একরকম। আজকাল মেয়েদের নিয়ে খুব রিসার্চ করা হচ্ছে বুঝি? ইচ্ছে তো হয়, কিন্তু অবসর কোথায়? পড়াশোনা বাদ দিয়ে বাড়ি বসে আছো, এখন তো তোমার অফুরন্ত অবসর। হ্যাঁ, সুযোগ অপূর্ব। রিসার্চের জন্য উপযুক্ত পাত্রীরও অভাব নেই, কিন্তু অবসরটা ক্ষণিক। অবসরকালটা বাড়ালেই তো হয়। ভাবছি এমএ পাশ করার পর রিসার্চ করলে ডক্টরেটটা পাওয়া সহজ হতো। তবে এমএ ডিগ্রি পেতেই চাও? আচ্ছা হাসনা, ম্যাট্রিকের রেজাল্ট বের হলে তুমি তো ঢাকা যাবে না? ইচ্ছে তো ছিল, পাশ করলে তবে না কলেজে পড়ার জন্য ঢাকা যাওয়ার প্রশ্ন। হাসনা, একটা কথা বলবো, রাখবে? খুব জরুরি বুঝি? জরুরি মানে এই মানে হাসনা। তোমার জরুরি কথা শোনার সময় আমার নেই, কারণ আমার অনেক জরুরি কাজ আছে। হাসনা, একটা কথা শুনে যাও। বললাম তো আমার সময় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি হায়দার। হো, আপনি ডক্টর হায়দার? ভাইয়ার কাছে আপনার কথা অনেক শুনেছি। ভাইয়ার অসুখের বাড়াবাড়ির সময় আপনি না এলে কি অবস্থা যে হতো। আপনি নিশ্চয়ই ওর ছোট ভাই? জি। আপনি বসুন, আমি ভাইয়াকে খবর দিয়ে আসছি। হায়দার, হ্যাঁ, আমি। কথা রেখেছো তাহলে? রাখবো বলেই কথা দিয়েছিলাম। আরেকটা কথা রাখবে? কি? সন্ধ্যা তো হয়েই গেছে, আজ তুমি থেকে যাবে। না না, সে হয় না। আমি বললে হয়তো হয় না, কিন্তু তোমার বন্ধু বললে যেন আমার গোয়ার তুমি করো না। কিন্তু
তোমার কিন্তু তুমি ভাবো। আমি এখন যাই। ভাইয়া, এই কেসটা তোমার কাছে রাখো। এই ভর সন্ধেবেলা তুই আবার আনতে গেলি কেন? এটা কাল দিলেও তো চলতো। মেডেলটা তোমার হাতে না দিয়ে আমি যে শান্তি পাচ্ছিলাম না। তুই একটা বদ্ধ পাগল। কিন্তু কাজটা কি ভালো হলো রে? সে তুমি বোঝো, আমি যাই। একটা কথা, মেয়েটা চোরের মতো পালিয়ে গেল কেন? চোরের মতো যায়নি, পালিয়েও যায়নি। তোমার হাতে ও কেস কিসের? তা তোমার জানবার প্রয়োজন নেই। হে সংসারে আমার কোনো প্রয়োজন নেই তা আমি জানি, কিন্তু কেসটা কিসের তা বলতে এত আপত্তি কেন? নিষ্প্রয়োজন বলে। খুব তো বড় মুখে কথা বলছো। আচ্ছা, আমি জানতে চাই। সোনা। হো, আজকাল সোনার আদান প্রদান হচ্ছে। বাইরে তো খুব বক ধার্মিক, ডুবে ডুবে পানি খেতে দোষ নেই না। নার্গিস, চেঁচিও না, তোমার চোখ রাঙানিকে আমি পরোয়া করি না। তুমি বেরিয়ে যাও এখান থেকে। ভাইয়া কি হয়েছে? ভাইয়া, ভাবি, তোমরা তো চেঁচাচ্ছ কেন? ওকে বের করে দে। বের করে দেবে? আমাকে উনি বের করে দেবে? ভাবি প্লিজ, আপনি এখন যান। যাবই তো, যাচ্ছি। আচ্ছা, এই দুর্বল শরীরে কেন এত তুমি রেগে যাও ভাইয়া? হাবিব, হাবিব, আমি কি অমানুষ হয়ে গেলাম? মনুষ্যত্ব হারিয়ে ফেললাম। আমার আদর্শ, আমার স্বপ্ন সবচেয়ে ভেঙে খান খান হয়ে গেল। হাবিব, চুপ করো ভাইয়া, চুপ করো। যা খুশি তুমি পরে বলবে, এখন এখন নয়। শোন, এটা নে। কি আছে এই কেসে? এটা তোর, আর এর জন্য এত সব। এটা আমার? হ্যাঁ, পরে শুনিস। এখন যা। হায়দার। কে? ও, ভাবি। হাবিব, এত রাতে আপনি এই বাগানে? তুমি এত রাতে এখানে কি করছো? কিন্তু আপনি যেন হায়দার সাহেবের নাম ধরে ডাকছিলেন। কে বললে? নিজ কানে শুনলাম। আশ্চর্য। অসুখ হলে তো মানুষ ডাক্তারের খোঁজ করে, এতে আশ্চর্য আবার কি আছে? অসুখটা কি দেহের না মনের? সে খবরে তোমার দরকার নেই, তুমি যেতে পারো। ভাবি, আমি আপনাকে বুদ্ধিমতী মনে করতাম। বুদ্ধিমতী না হই, নিজের ভালো মন্দ বুঝবার ক্ষমতা আমার আছে। ছি ভাবি, আপনি বুঝতে পারছেন না আপনি কি করছেন। তোমার আর উপদেশ দিতে হবে না, তুমি যাও। আমি উপদেশ দিচ্ছি না ভাবি। দুঃখ হয় ভাইয়ার মতো আদর্শবান মানুষকে আপনি চিনতে পারলেন না। তোমাদের চিন্তার বাকি নেই, ছোট মুখে অত বড় কথা বলতে হবে না। ভাবি, আপনি এত নীচ। নিচ আমি না তোমরা? চাচাবেন না, আমি যাচ্ছি। কি কি ব্যাপার? এত রাতে চেঁচাবেচি? হায়দার, হায়দার তোমার জন্যই। আমার জন্য? তোমাকে মনে করে হাবিবকে ডাক দিয়েছিলাম। ছি ছি, এটা কি ভালো হলো? তুমিও কি বলবে আমি নীচ? শুনবে না, শুনবে না কি জন্য তোমার কাছে এত রাতে ছুটে এসেছি? শুনবো, কিন্তু বৃষ্টি পড়ছে যে। চলো, তোমার ঘরে চলো। হায়দার, আমাকে একটু বিষ দিতে পারো? বিষ? হ্যাঁ হ্যাঁ, বিষ, যার একটা ফোঁটার জীবনের সব পিয়াস মুহূর্তে মিটে যাবে। 5 বার স্বাদ আর আমার নেই। এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি তুমি বুঝবে না হায়দার, তুমি তো দেহের ডাক্তার, অন্তরের ব্যথা তুমি কি করে বুঝবে? আস্তে কথা বলো, হাবিব কিংবা মতিন ভাই জানতে পারলে কেলেঙ্কারি হবে। তোমাদের ভয় কলঙ্কের, ভয় সমাজের। সমাজের আড়ালে মানুষের মনকে পিষে মারলো তোমাদের ভয় নেই, লজ্জা নেই। একটু দাঁড়াও, আমি বাইরেটা দেখে আসি। জোরে বৃষ্টি পড়ছে, যা বাতাস, ঝড়ে আসবে মনে হয়। বৃষ্টি পড়ছে, ঝড় উঠবে, এই তো সুবর্ণ সুযোগ। কিসের সুযোগ? আমার মুক্তির। এই কাল রাতের সঙ্গে আমার জীবনের কাল রাত শেষ হবে। তুমি তুমি খেপলে নাকি? না না, খেপিনি, মুক্তির লোভে আকুল হয়েছি। দাও দাও ডাক্তার, তাড়াতাড়ি বিষ দাও দাও। আমার হাত দিয়ে হবে তোমার মৃত্যু? হ্যাঁ, মৃত্যু নয়, মৃত্যু নয় ডাক্তার, মুক্তি। ধীরে ধীরে দগ্ধ হয়ে মরার হাত থেকে আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও।
তুমি কখন এসেছো টের পাইনি তো? পাবে কি করে? তোমার মন এখানে নেই, এ সংসারেও নেই। তোমার দেহের অস্তিত্ব আজকাল আর টের পাওয়া যায় না। কখন সন্ধে হয়েছে তাও বুঝি জানো না? রেডিও শুনছিলাম কি না। রেডিও শুনছিলে? বলতে পারবে কি গান হচ্ছিল? গানের প্রথম লাইনটা শুনে কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। অন্যমনস্ক থাকা আর অন্যের কথা ভাবাই যেন আজকাল তোমার স্বভাবে দাঁড়িয়েছে। আমাকে তুমি কি শুধু ভুলই বুঝবে? আমিও তো একটা মানুষ, ঘরে বাইরে কোথাও শান্তি না পেলে বাঁচি কি করে? তুমি বসো, তোমার চা করে নিয়ে আসি। চাকর ছোকরাটা কোথায় গেল? দেখো, চা করতে গিয়ে আবার পুড়ে না মরো। মরবো না হায়দার, সমস্ত অন্তর চলে খাক হয়ে যাচ্ছে, তবুও তো বেঁচে আছি, তবুও তো মরতে পারছি না। তোমার হাতে ওটা কি? বিয়ের কার্ড। কার বিয়ে? হাসনার। তোমাদের ফেরেস্তার মতো মাস্টার সাহেবের আর কিছু তর্স হইল না? শুভ কাজে দেরি করে লাভ কি? আমি জানতাম ও একটা শয়তান, ডুবে ডুবে পানি খেতে ওস্তাদ। তুমি কি বলছো নার্গিস? তুমি কি ভাবছো মতিন ভাইয়ের সঙ্গে হাসনার বিয়ে? তবে বিয়ে তো হাবিবের সঙ্গে। এই দেখো না কার্ড। আগামীকাল সন্ধ্যে 7টায় হাসনার মামার হাতি রোডের বাসায়। এ কি নার্গিস, কি হলো? কাল সন্ধ্যে 7টায় বিয়ে না? ভুল করেছি, হ্যাঁ ভুলই করেছি। হাসনার সাথে মতিনের সম্পর্ককে আমি ভুল বুঝেই গেছি জীবনভর। অবিশ্বাসের আগুনে আমার শান্তির আশ্রয় সুখ নীড় পুড়ে গেছে। আমি কত নিষ্ঠুর, নিজের নিষ্পাপ সন্তানকে ছেড়েছি, নিঃস্বার্থ স্বামী ছেড়েছি। একবার যদি ওকে দেখতে পেতাম তো সব অপরাধের ক্ষমা চেয়ে নিতাম। কালের তো হাসনার বিয়ে, নিশ্চয়ই জামিলকে নিয়ে বিয়ে বাড়ি আসবে। বিয়ে বাড়ি আমি যাব, দূর থেকে একবার দেখব, শুধু দেখব, শুধু একবার। তুমি কি করলে? সত্যি তুমি আমার মাথা তোমার খুলে? ওগো, তোমার ঘৃণা করছে না? নার্গিস, তুমি তুমি এখানে কি করে এলে? রক্ত যে সব ভেসে যাচ্ছে। বিয়েতে তুমি আসবে, জামিল আসবে। একবার জামিলকে দেখবার লোভ সামলাতে পারলাম না। ওগো, আমার আমার জামিল কোথায়? আচ্ছা, একবার দেখাবে না? না না, একটিবার শেষবারের মতো দেখতে দাও। তুমি সইতে পারবে না নার্গিস। আমার তৃষ্ণার দিকে তুমি কোনোদিন তাকালে না। ভুল যদি করেই থাকে তবে তার জন্য শাস্তিও তো দিতে পারতে। নার্গিস, তোমার ভালোবাসা কোনো দিন ওকে কাছে টেনে নিল না। ও কথা থাক নার্গিস। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করল না, শুধু নির্বাক পাষাণ হয়েই রইলে। এখন থাক। ওগো, জীবনে কোনো সুখ তোমাকে আমি দিতে পারিনি, নিজেও সুখী হতে পারিনি। ও কথা এখন থাক। এই আকণ্ঠ পিয়াস নেই আজ। নার্গিস, আজ দুনিয়া থেকে চলে যাচ্ছে। নার্গিস, আম্মা, আম্মা, জামিল, নার্গিস, বাপ আমার। আম্মা, নার্গিস, কথা বলো, নার্গিস, আম্মা, নার্গিস, কথা বলো নার্গিস।
নার্গিস কথা বলো। নার্গিস, নার্গিস, সব শেষ হয়ে গেল। এতক্ষণ পিয়াস নাটকের অভিনয় শুনলেন। রচনা শামসুজ্জামান। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন মতিন আবুল হায়াত, হায়দার গোলাম রাব্বানী, নার্গিস হোসনে আরা, হাবিব সিরাজুল মজিদ মামুন, হাসনা রুবি আফরোজ, জামিল মাস্টার মিল্টন। শব্দগ্রহণে মুহাম্মদ সেকেন্দার আলী। শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন সিরাজুল মজিদ মামুন।